তো বাংলাদেশের এই কৃষি যে বিষয়টা, এই কৃষকের ন্যায্য মূল্য না পাওয়ার মূলে রয়েছে হলো একটি বিশেষ সিন্ডিকেট। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার নেতা, ঠিক আছে, জনাব তারেক রহমানের আগামী দিনের যে রাষ্ট্র পরিকল্পনা আছে, এই রাষ্ট্র পরিকল্পনার মেইন ভূমিকাটাই থাকবে বাংলাদেশের কৃষক। এবং উনি যদি দেশের রাষ্ট্রপ্রধান হতে পারে, ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে কৃষক তার ন্যায্য মূল্য পাবে এবং আহ, আশা করি যে তারা ভালো থাকবে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, আর এদেশের শতকরা 80% মানুষই কিন্তু কৃষক। আর এই কৃষকরাই কিন্তু আমাদের দেশের প্রাণ। কারণ এরা যে খাদ্য উৎপাদনটা করে সেই জায়গা থেকে আমরা কিন্তু খেয়ে পরে বেঁচে থাকি। প্রিয় দর্শক, আমার পাশে একজনকে আমরা শ্রমজীবী মানুষ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়বাদী দল কৃষক দলে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আছেন এবং তার কাজই কিন্তু এই সমস্ত কাজ করা। তো সেই জায়গা থেকেই আমাদের দেশে বললাম, প্রথমেই যেটা বললাম যে কৃষক, সেই কৃষকরা আসলে আমরা যেহেতু মাঠ পর্যায় থেকে কাজ করি এবং অনেক কৃষকের কাছ থেকেই কিন্তু এই কথাগুলো শুনে থাকি যে আসলে বাংলাদেশে অনেক সংগঠন আছে, অনেক দল আছে, কিন্তু আমাদের কথা কিন্তু আমাদের যে চাওয়াটা, বিশেষ করে সার ওষুধ যে সমস্ত দাম প্রতিনিয়ত যেগুলো বাড়ছে, অথচই এই আমাদের এই কথাগুলো কিন্তু সাধারণত কিন্তু সংসদে বা অন্য জায়গায় যে বা এই সমস্ত নেতারা কিন্তু কখনোই কিন্তু আমাদের এই কথাগুলো বলে না। তো এই বিষয়টা নিয়েই যেহেতু কেন্দ্রীয় কৃষক দলের সদস্য, অন্যতম সদস্য হিসেবে আছেন, তা আমি এবার তার সাথে কথা বলবো। প্রথমে একটু তার নাম জানতে চাইবো। প্রথমে একটু আপনার নাম বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র কমিটির অন্যতম সদস্য। আচ্ছা, তা আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি, যেহেতু আমি শুরুতে একটা কথা বললাম যে আমাদের দেশের প্রাণই কিন্তু কৃষক, এবং আপনি এমন একটা নেতা, এমন একটা মানুষ যে ওই সমস্ত মানুষের জন্যই আপনি কাজ করেছেন এবং নেতা নির্বাচিত হয়েছেন। তো সেই জায়গাতে একটু কথাগুলো বলবেন যে আসলে এই যে কৃষক, বিশেষ করে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, তাদের একটা কথা থাকে যে আমাদের কথা কিন্তু সাধারণত কোনো মানুষ কিন্তু বলে না। এই যে আমরা যে কষ্ট করি, এই যে এখন যে পাট বা বিভিন্ন মৌসুমি যে ফসলগুলো হয়, সেই ক্ষেত্রে আমি কিন্তু চরম বিভ্রান্ত পড়তে হয়। আসলে তাদের জন্য আপনার কোনো চিন্তা চেতন বা তাদের জন্য কোনো কাজ বা করবেন কিনা? দেখেন, প্রথমে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো যে আমি খুবই সাধারণ একটি কৃষক পরিবারের সন্তান। এবং আপনারা আমার বাড়িতে এসে দেখছেন যে এটা একটা একদম প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল। তো আমার ছোটকাল থেকেই আসলে কৃষক পরিবারের মধ্য থেকেই বেড়ে ওঠা। তো পরবর্তীতে আমি ঢাকাতে লেখাপড়ার মাধ্যমে আমার জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে আমি আমার রাজনৈতিক জীবন শুরু করি এবং পরবর্তীতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বর্তমান কমিটির সদস্য হিসেবে আছি। তো কৃষকদের যে দুর্দশা, এই দুর্দশাকে নিয়েই কিন্তু প্রয়াত রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উনি তৈরি করেন। একটা জিনিস আমি বলতে চাই যে বাংলাদেশের যে টোটাল জনসংখ্যা, এই টোটাল জনসংখ্যার প্রায় 80 থেকে 85% লোকই কিন্তু আপনার কৃষক বলা যায় এবং কৃষির উপরে নির্ভর করেই তাদের পরিবার চলে। তো সেই ক্ষেত্রে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই জন্যই আমরা কৃষকদের নিয়েই এবং এই শ্রমজীবী মানুষদের নিয়ে আমাদের দলের এবং আমাদের বিরাট পরিকল্পনা আছে যে আগামী দিনে যদি আমাদের যে আগামী দিনের রাষ্ট্রের যে আমরা আশা করছি যে আগামী দিনে যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক, তরুণ প্রজন্মের অহংকার জনাব তারেক রহমান, যদি আগামীতে যদি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, এই নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, সেই ভোটে যদি আমার নেতা প্রধানমন্ত্রী হন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে এই বাংলাদেশের মানুষের মধ্যে যে হাহাকার, কৃষকরা যে তাদের পণ্যের যে সঠিক মূল্য পায় না, এই জিনিসটা ইনশাল্লাহ আমরা দূর করতে পারবো। এবং এটা না পাওয়ার একটা মেইন কারণটা হলো, সেটা হলো যে আমরা যখন যে ফসলটা কৃষকরা উৎপাদন করে, সেই ফসলটা ওই সময় দেখা যাচ্ছে একটি সিন্ডিকেটের মাধ্যমে চলে যায়। এই সিন্ডিকেট যখন এটা নিয়ন্ত্রণ করে, সেই সিন্ডিকেটের কারণেই হলো কৃষকরা হলো তার সঠিক মূল্যটা পায় না। পরবর্তীতে দেখা যাচ্ছে একটা, মানে কথা বলি, আমি যেহেতু কৃষি পরিবারের সন্তান,
যখন বাংলাদেশে যখন পেঁয়াজ উৎপাদন হয়, যখন পেঁয়াজটা মাঠ থেকে তোলা হয়, ওই সময় দেখা যাচ্ছে কি যে একটি বিশেষ ব্যবসায়ী চক্র ইন্ডিয়া বা বিভিন্ন রাষ্ট্র থেকে মনে করেন যে তারা পেঁয়াজ রপ্তানি করে মানে আমদানি করে থাকে। এই আমদানি করার কারণে হয় কি যে বাংলাদেশের যে পেঁয়াজ এবং ওই পেঁয়াজের অ্যাভেলেবেল মজুত হওয়ার কারণে ওই সময় বাংলাদেশের কৃষকরা সঠিকভাবে আপনার হলে এটা পায় না, ন্যায্য মূল্যটা পায় না। পরবর্তীতে দেখা যায় যখন কি হয়, বাংলাদেশের যে কৃষক যখন পেঁয়াজ তোলে, পরবর্তীতে 1-2 মাস পরে বা 3 মাস পরে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান পেঁয়াজটা তখন দেখা যাচ্ছে যে আপনার কি হয়, বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়ার কারণে তখন যারা এই কৃষকদের থেকে প্রথমে পেঁয়াজটা নিচ্ছে বা কিনছে, এই পেঁয়াজটা হয় কি যে ঠিকই তারা কিন্তু আবার কিন্তু মানে যারা কিনে নেছে তারা লাভবান হচ্ছে, বাট যে উৎপাদন করছে আমার এই শ্রমজীবী কৃষক ভাইরা, এটা কিন্তু তারা সঠিকভাবে এই প্রাপ্যটা পাচ্ছে না। আলুর ক্ষেত্রেও সেম কথা। দেখেন আলু, দেখেন যে এবার যখন মানে আলুর যখন সিজন, এই সিজনে কিন্তু কৃষকরা কিন্তু সঠিকভাবে এই আলুর মানে প্রাপ্য মূল্যটা পায়নি। কিন্তু অল্প কিছুদিন যখন আলুর উৎপাদন সময়, এই উৎপাদনের পরের থেকে অল্প কিছুদিন দেখা যাচ্ছে 2 মাস 3 মাস পরেই কিন্তু আবার আলুর দামটা আবার বৃদ্ধি পায়। তো বাংলাদেশের এই কৃষি যে বিষয়টা, এই কৃষকের ন্যায্য মূল্য না পাওয়ার মূলে রয়েছে হলো একটি বিশেষ সিন্ডিকেট। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার নেতা ঠিক আছে জনাব তারেক রহমানের আগামী দিনের যে রাষ্ট্র পরিকল্পনা আছে, এই রাষ্ট্র পরিকল্পনার মেইন ভূমিকাটাই থাকবে বাংলাদেশের কৃষক। এবং উনি যদি দেশের রাষ্ট্রপ্রধান হতে পারে, ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে কৃষক তার ন্যায্য মূল্য পাবে এবং আহ, আশা করি যে তারা ভালো থাকবে। মইন ভাই, আমি আপনার কথার সাথে একটু যুক্ত করতে চাই, যেহেতু আপনি প্রশ্নের উত্তর দিয়েই দিয়েছেন, বিশেষ করে কৃষকের কথাগুলো। কৃষকরা কিন্তু আমাদের কাছে এই কথাটাই বেশি বলে থাকেন যে আসলে এই যে বিশেষ করে এখন যে একটা মৌসুমটা চলছে আর কি, পাটের একটা মৌসুম, আপনি জানেন যে পাট কিন্তু এখন বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেই, কারণ কৃষকরা কিন্তু এখন কিন্তু সংগ্রহ করছে মাঠ থেকে আর কি। কিন্তু পাটের কিন্তু এখন কিন্তু দাম আছে কিন্তু। কিন্তু কৃষকদের কথা হচ্ছে যে আমরা যখনই যে পণ্যটাই কিন্তু বাজারে নিয়ে যায় না কেন, কিন্তু আমাদের যে দামটা, সেই দামটা কিন্তু তখন আর পায় না কিন্তু। অথচ সেই দাম কিন্তু কাছ থেকে কিনে আমি যখন বাজারে যাচ্ছি তখন কিন্তু 10 থেকে 15 দিন আগেও কিন্তু ওই জিনিসের কিন্তু দামটা ছিল, কিন্তু আমি যখনই বাজারে নিয়ে যাচ্ছি তখনই কিন্তু এই দামটা পাচ্ছে না। আসলে এই যে যে সিন্ডিকেটের কথাটা বলছেন, আসলে এই যে সিন্ডিকেট, আসলে এই সিন্ডিকেট কারা তৈরি করে, আসলে কেন ভাঙা যায় না বলে আপনি মনে করছেন? অ্যাকচুয়ালি এই যে আপনি যে পাটের যে কথাটা বলতেছেন, আমি তো এই গ্রামের ছেলে, আমি এসে দেখছি যে একটা লেবারের দাম প্রায় 1,000 টাকা। উৎপাদন খরচ, সার খরচ, কীটনাশক খরচ, তারপরে চাষাবাদের খরচ, এটা করতে গেলে বলে দেখা যাচ্ছে যে 1 মণ পাটের প্রতি একটা কৃষকেরই মিনিমাম প্রায় 3,000 টাকার উপরে কস্টিং হয়ে যায়, খরচ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটা কৃষকের মিনিমাম একটা লভ্যাংশ করতে হলে পারে আপনার হলো এই পাটটা হলো মনে করেন যে আপনার মিনিমাম 5,000 5,500 টাকা মূল্য হওয়া উচিত আমি মনে করি। তো এটার একটা প্রেক্ষাপট যেটা হয়েছে যে আমাদের এই যে এই পাটগুলোতে অ্যাকচুয়ালি পাট কলে যায়। আর বাংলাদেশের যে বিভিন্ন জুট মিলগুলো আছে, এই জুট মিলগুলো মনে করেন যে আপনার কি হয়, তারা সঠিকভাবে আমি তো মনে করি যে সে জায়গাতেও একটা সিন্ডিকেট কাজ করে। যে এই পার্টগুলো দেখা যাচ্ছে যে তারা আপনার হল ঠিক মতো মানে তাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলো তারা সঠিকভাবে তারা সেটা বাস্তবায়ন করে না। এখানে দেখা যাচ্ছে দেশের রাষ্ট্রীয় বা সমাজের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা কালো টাকার মালিক, তারা এগুলোকেই মনে করেন যে আপনার নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করার প্রেক্ষাপটেই কিন্তু মনে করেন যে আপনার একদমই যে রুট লেভেলের যে কৃষকরা তারা তাদের সঠিক মজুরিটা পায় না। এবং আমরা আশাবাদী যে আমাদের নেতা জনাব তারেক রহমান যিনি আগামী দিনে যদি এই রাষ্ট্রের যদি প্রধানমন্ত্রী হতে পারেন, ইনশাল্লাহ আমরা এই রাষ্ট্রীয় কাঠামোর একটি পরিবর্তন আনব, কৃষকরা তার সঠিক প্রাপ্যটা বুঝে পাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা শুনছিলাম কৃষক নেতা মঈনুদ্দিনের, এবং তার আসলে আরেকটা পরিচয় আছে, আমি একটু আপনাদের একটু যুক্ত করতে চাই দর্শক। সেটা হচ্ছে যে যেহেতু তিনি কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম সদস্য হিসেবে আছেন, পাশাপাশি তিনি কুষ্টিয়ার খুকসারই কৃতি সন্তান, এবং খুকসা কুমারখালীর থেকে এবার তিনি যে 4 আসন, সেই 4 আসন থেকে তিনি একজন জাতীয়বাদী বিএনপির পক্ষ থেকে তিনি কিন্তু এমপি প্রত্যাশা করছেন, এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, এবং মানুষের কাছে বিষয়টা, বিশেষ করে তার যে জায়গা, সেই জায়গা থেকে কিন্তু তিনি মানুষকে কিন্তু বোঝাচ্ছেন আজকে। তো সর্বশেষ কথা বলে একটু শেষ করবেন মঈন ভাই, সেটা হচ্ছে যে এই যে আপনার যেহেতু আপনি কৃষক পরিবারের সন্তানের কথা বললেন, তার মানে আপনি মেহনতি মানুষের পক্ষেই কাজ করবেন আর কি। তো যেহেতু আমি পরিচয় একটা দিলাম আর যে আপনি, এবং আমরা যতটুকু জানি যে আপনি
পার্লামেন্ট সদস্য হওয়ার আপনার একটা ইচ্ছা আছে, যদি আপনার জনগণ যদি আপনার সহযোগিতা করে এবং আপনার পাশে যদি থাকে। তে সর্বশেষ কথা হলো যে এই যে মেহনতি মানুষের জন্য যে কাজ, আসলে আমরা অনেক জায়গায় কিন্তু দেখেছি এই নেতা নির্বাচিত হওয়ার পরে কিন্তু তারা কিন্তু আসলে এই মেহনতি মানুষের কথা কিন্তু ভুলে যায়। আসলে আপনি আজকে আমার মাধ্যম দিয়ে আসলে ওই সমস্ত মানুষের কি বলবেন? আসলেও আমি বিভিন্ন গ্রামগঞ্জে এই জন্য ছুটে যাচ্ছি। আমি আমার নেতার সুস্পষ্ট বার্তা যে উনি আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, এই রাষ্ট্রের পরিচালনার জন্য উনি ৩১ দফা ঘোষণা করছেন। এই ৩১ দফা আমি বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আমি প্রত্যেকটা মানুষের কাছে আমি মানে মানে দেওয়ার এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি। আমি অ্যাকচুয়ালি আসলেও মানে দলের মনোনয়নের থেকেও আমি জনগণের মনোনয়নটা আমি আগে পাওয়াটা আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি। ধরেন যে দল আমাকে মনোনয়ন দিল, কিন্তু জনগণ যদি আমাকে মনোনয়ন না দেয়, তাহলে কিন্তু আমি কিন্তু মানে নির্বাচিত হতে পারবো না। সেই ক্ষেত্রে আগে আমি বিভিন্ন গ্রামে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন একেবারে পাড়া মহল্লায় বিভিন্ন ধরনের মানুষের সাথে আমি আমার নেতার সুস্পষ্ট মেসেজটা আমি দিচ্ছি, তাদের মনোভাব বোঝার চেষ্টা করতেছি। ঠিক আছে? তো আমি আশানুরূপ একটি সাড়া পাচ্ছি। তো আমি যদি এভাবে ইনশাল্লাহ যদি করতে থাকি, যদি আমার দল যদি আমার প্রতি খুশি হয়ে যদি আগামী দিনে যদি তারা আমাকে খুকসা কুমারখালীতে পাঠায়, অবশ্যই মনে করেন যে আমি এই খুকসা কুমারখালীর মানুষের সেবক হিসাবে থাকব এবং তাদের পাশে থেকে তাদেরকে যত ধরনের সহযোগিতা করা লাগে আমি আমার জীবন দিয়ে হলে পরে আমি সেটা করতে রাজি আছি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম এবং কুষ্টিয়া খুকসার কৃতি সন্তান হাফেজ মঈনুদ্দিন সাহেব, যিনি ইতিমধ্যে কিন্তু তিনি জনতার মাঝে, জনতার সারিতে কিন্তু এমপি প্রত্যাশী হয়ে তিনি কিন্তু মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। তো তার কথা কিন্তু বিশেষ করে আজকের মূল কথাই ছিল কিন্তু কৃষি এবং মাটি ও মানুষের নিয়ে, এবং সেই জায়গা থেকে কিন্তু তার কাছ থেকে এতক্ষণ ধরে সেই কথাগুলো আমরা জানার চেষ্টা করছিলাম।